এই সরকার, আমি জানি না যে লন্ডন বৈঠকে বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসনের সঙ্গে আলোচনাতে তারা কি অগ্রিম পরবর্তী যে অনুমান করা যায় বিএনপির নেতৃত্বে যদি সরকার গঠন হয় সেই সরকারের কাছে তাদের অগ্রিম কোনো কিছু অফার করার ছিল কিনা, এবং তাদের যেটা তো এখনই হতো বা সবটা হতো বা জানার সুযোগ নাই মিডিয়ার, এবং তারা এই সরকারের সমস্ত কিছুকে পরবর্তী পার্লামেন্টে জনগণকে জনপ্রতিনিধিদেরকে র্যাটিফাই করতে হবে, এন্ডোর্স করতে হবে, তাদের একটা সম্মানজনক নিরাপদ এক্সিটও তাদেরকে নিশ্চিত করতে হবে। গুরুত্বপূর্ণ এই আলোচনা সভার সংগ্রামী সভাপতি, নাগরিক ঐক্যের সভাপতি জননেতা মাহমুদুর রহমান মান্না, এখানে উপস্থিত আছেন বিএনপির সংগ্রামী নেতা, বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সহ জাতীয় নেতৃবৃন্দ। আমি ক্ষমা প্রার্থনা করছি, আমার আসতে বিলম্ব হয়েছে। আমি গত 21শে নভেম্বর থেকে আমাকে 15 দিন পর পর আমাকে জেলে এক ধরনের হাজিরা দিতে হয়। আমি কেরানীগঞ্জ জেলখানা থেকে এসেছি। এখন আমার ছোট ভাই, যিনি আপনারা জানেন যে ঢাকার ডিসি ছিলেন, আগে যশোরের ডিসি ছিলেন, আর তারপরে তিনি অবসরে গেছেন প্রায় 4.5 বছর আগে, প্রায় 5 বছর আগে। তাকে চারটা হত্যা মামলায় যুক্ত করা হয়েছে, দুদকেরও আরো 4টে মামলা দেওয়া হয়েছে। একটা জামিন হচ্ছে, আরেকটা মামলা দিচ্ছে, 3টায় তিনি জামিনে আছেন। সর্বশেষ জামিন হওয়ার পরে আরেকটা মামলা দেওয়া হয়েছে। এরপরে দুদকের নতুন কর্তা ব্যক্তিরা যাওয়ার পরে তারা 4টে মামলা দিয়েছেন। তারপরে একটা হচ্ছেন তিনি সচিব হওয়ার, বেসামরিক বিমান পর্যটনের সিনিয়র সচিব হওয়ার আরো 8-9 বছর আগে, আর একটা হচ্ছেন অবসরে যাওয়ার তিনি পরে। এই হচ্ছে বাংলাদেশের। আমার হাতে দেখছেন একটা সাইন, দেখছেন জেলখানায় ভিআইপি প্রিজনারদের সাক্ষাৎ করতে গেলে হাতে এই ধরনের একটা সিল মেরে দেয়। আমি এ পর্যন্ত 16 বার এই সিল আমার হাতে আমি নিয়েছি। আপনারা খুব অল্প আপনারা জানেন। এ ব্যাপারে গণতন্ত্র মঞ্চ প্রথম দিকে দিয়ে একবার একটু কথাবার্তা বলেছিলেন। এই হলো সাইফুল হকের পরিবারের, এই হলো বর্তমান পরিস্থিতি। আর আমার সাথে আরেকজন গিয়েছিলেন ম্যাজিস্ট্রেট, ওনাকে আইসিটি মামলা দেওয়া হয়েছে। বাচ্চা 2.5-3 বছরে বাচ্চা মায়ের সাথে গেছেন, ওয়াইফ একটা কলেজে মাস্টারি করেন। কি অপরাধ? আইসিটি ট্রাইব্যুনালে মামলা হচ্ছে। পুলিশের একজন এসআই না কার বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট একটা মন্তব্য লিখেছিলেন, যে মন্তব্যটা ওনার পছন্দ হয়নি। আইসিটি ট্রাইব্যুনালে সেই মামলাতে ওনাকে নামটা যুক্ত করা হয়েছে। এই হচ্ছে আইসিটি ট্রাইব্যুনাল, এবং এই হলো আমাদের মামলা মোকদ্দমার বর্তমান যে পরিস্থিতি। এইটুকু শুধু উল্লেখ করলাম। তো এটা যেহেতু আমার দেরি হয়েছে, তো প্রসঙ্গত আপনারা অধিকাংশ বিষয়গুলো জানেন না, এবং আমরা এগুলো কখনো এভাবে ঠিক বলার কখনো প্রয়োজন বোধ করিনি। ভেবেছিলাম আইন তার নিজস্ব পথে হাঁটবে, কিন্তু আইন পুরনো জমানার মতন। যারা সরকারে থাকেন তাদের চাওয়া, তাদের ইচ্ছা, তাদের অঙ্গুলি নির্দেশনা ছাড়া আইন এখনো এক চুলো হাঁটছে না। এবং তারা কি দেখতে চান, তারা কি করতে চান, এবং ব্যক্তিগত প্রতিশোধ প্রতিহিংসার জায়গা থেকে এর মধ্যে প্রায় 12 আনা মামলাই হচ্ছে এই সংক্রান্ত বিষয়। একজন খুন করেছে, তো একজন 200-300। দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে এই কারণের জন্য মামলাগুলো স্লো হচ্ছে। 6 মাস আগে থেকে বলছেন এ ধরনের কোনো মামলা হবে না, এগুলো কেবলমাত্র কথার কথা থেকে যাচ্ছে। এই ফলে এই মামলা কিভাবে যাবে, এবং এই কারণের জন্য যারা প্রকৃত খুনি, প্রকৃত অপরাধী, তাদের পার পেয়ে যাওয়ার একটা যে সম্ভাবনা, আশঙ্কাটা, এটা আমরা দেখছি। মান্না ভাইয়ের যে আলোচনা আজকে বাজেটের ব্যাপারে, আমরা প্রথমত যেটা বললেন যে এবারকার অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আমরা নিশ্চয়ই বিরাট কোনো স্বপ্নদর্শী কোনো বাজেট নিশ্চয়ই আমরা চাইনি, বা সেটা সম্ভাবনা।
কিন্তু ন্যূনতম যেটুকু আমরা প্রত্যাশা করেছিলাম, এবারকার গণ অভ্যুত্থান ছিল বৈষম্য বিরোধী একটা আন্দোলনের চৈতন্যের জায়গা থেকে বাজেটে ন্যূনতম ভাবে বৈষম্য যাতে দূর হয়, অ্যাটলিস্ট তার যাত্রাটা তারা শুরু করবেন। বাজেটে তার ন্যূনতম কোনো লক্ষ্য, তার কোনো নির্দেশনা, তার কোনো উদ্দেশ্য, কোনো কিছু আমরা দেখছি না। বরং খেয়াল করেছেন যে বিশ্ব ব্যাংকের হিসাব দিয়েছেন গত 9 মাসে 30 লক্ষ মানুষের নতুন করে দারিদ্র সীমার নিচে নেমে আসছেন। দেশ এখন যেভাবে চলছে, এভাবে যদি এরকম জবাবদিহিহীন ভাবে একটা আধা নৈরাজ্যিক অবস্থায় দেশ যদি চলতে থাকে, আগামী কমাসে আরো কয়েক লক্ষ মানুষ, 20 থেকে 25 লক্ষ মানুষ এবছরের শেষে দারিদ্র সীমার নিচে নেমে আসবেন। নতুন কোনো কর্মসংস্থান নাই। যারা সরকারে আছেন বোদ্ধা মানুষ, অভিজ্ঞ মানুষ, অনেকে অর্থনীতির ভিতরে, আমার প্রত্যক্ষ শিক্ষক আছেন যিনি অর্থনীতির প্রফেসর ছিলেন, তারাও এই উপদেষ্টা মন্ডলীর ভেতরে তারাও সেখানে আছেন। তাদের চেষ্টা আন্তরিকতার খুব বিশাল ঘাটতি হয়েছে, সেটা বলবো না, কিন্তু তাদের যে উন্নয়ন দর্শন চিন্তার ক্ষেত্রে, সেক্ষেত্রে নিশ্চয়ই আমরা কোনো স্বপ্নদর্শী বা এরকম কোনো জায়গাটা বাজেটের মধ্যে তার কোনো রিফ্লেকশন এটা আমরা দেখতে পাচ্ছি না। বৈষম্য বিলোপের পরিবর্তে বরঞ্চ বৈষম্য বেড়ে যাবার নানা দিক থেকে তার লক্ষণগুলো অত্যন্ত স্পষ্ট। ডক্টর দেবপ্রিয়র নেতৃত্বে আওয়ামী লীগের 15 বছরে যে টাকা পাচার হয়েছিল কত 16 বিলিয়ন ডলার। দেবপ্রিয়রা 1 মাস আগে অভিযোগ করেছেন তারা শ্বেতপত্র রিপোর্ট দেবার 6 মাস পরেও সরকার 16 বিলিয়ন ডলার উদ্ধার করার জন্য দেশের ভেতর বা বাইরে থেকে ন্যূনতম কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। যে সরকার 6 মাসে কোনো উদ্যোগ নেয়নি 16 বিলিয়ন ডলার, তাহলে সেই সরকার যদি 6 বছর সময় পান তাহলে তারা কিছু করবেন, করতে পারবেন, এটা তো বিশ্বাস করবার নিশ্চয়ই যুক্তিসঙ্গত কোনো কারণ এখানে দেখা যাচ্ছে না। সরকার IMF এর ঋণ পাওয়ার জন্য আপনারা খেয়াল করেছেন শেষ দিকে NBR কে তারা হঠাৎ করে তারা দুফাক করলেন, সচিবালয়ে তারা একটা হুলস্থুল তারা বাঁধিয়ে দিলেন। নৈরাজ্যের মধ্যে নতুন নতুন নৈরাজ্যের উপাদান সরকারের ভেতরকার লোকজন তারা কিন্তু যুক্ত করছেন, এবং এখানে রেভিনিউ সংগ্রহের পরিমাণটা শোচনীয়। রেভিনিউর আহরণের জায়গাটা আশাব্যঞ্জক কোনো জায়গাটা আমরা দেখতে পাচ্ছি না। এবং কেবলমাত্র আমরা দেখছি যে গত 10 মাসে, এবং বলা হচ্ছে যে ওটা তো শুধু বিদেশে পাচার 16 বিলিয়ন, দেশের ভেতরেও যে বিলিয়ন বিলিয়ন টাকা যারা এখানে নানা দুরম্বরি করে যারা আয় করেছে, গত 10 মাসে হাতে গোনা 2-4টা চোখের ধুলো দেওয়া ছাড়া কোন মাফিয়া দুর্বৃত্ত কোন বিজনেস হাউজের কাছ থেকে তাদের অপ্রদর্শিত অর্থ, তাদের কোন দায় দায়িত্বহীন যে তাদের অনুপার্জিত মানে অর্থাৎ স্বচ্ছভাবে যে উপার্জিত অর্থের বাইরে তাদের যে বিলিয়ন বিলিয়ন ডলার তাদের যে টাকা, এই টাকা উদ্ধারের জন্য ন্যূনতম দৃশ্যমান কার্যকরী কোনো উদ্যোগ আমরা দেখিনি। এই টাকার যদি 5% উদ্ধার করা যেত তাহলে আমাদের বাজেটের আকার হতো এর 3 থেকে 4 গুণ। সম্পদ আমাদের আছে, কিন্তু সম্পদ সংগ্রহ করবার জন্য কার্যকর যে উদ্যোগ প্রয়োজন সে ব্যাপারে কোনো প্রচেষ্টা এ পর্যন্ত আমরা কিন্তু এটা দেখছি না। বাজেটের ফলে সরকারের দর্শন বলে কোনো দর্শন ওইভাবে নাই। বলতে পারেন একটা টিকে থাকার একটা দর্শন যদি বলতে পারেন, সরকার আগামী যে কমাস আছে কিভাবে সরকার টিকে থাকতে পারে, টিকে থাকার একটা দর্শন হয়তো এর পিছনে কাজ করছে। এবং গতবারের তুলনায় আর এমনকি মান্নাবেদের এই পেপারে আমি হেডলাইনগুলো যেটা দেখলাম, আমি নীতিগতভাবে একমত, আমি খুব ভেতরটা যে দেখতে পারিনি, কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কথা যেটা বলা হয়েছে, নো ট্যাক্সেশন উইদাউট রিপ্রেজেন্টেশন। এটা মার্কিন দেশে আপনারা জানেন যে এর একটা দীর্ঘ একটা ঐতিহ্য আছে। প্রথম যখন মার্কিনীরা যখন ট্যাক্স যখন ইম্পোজ করতে চাইল, তখন সেখানে কথাটা এসছে, আমার যদি প্রতিনিধিত্ব না থাকে সরকারে, আমি কেন সরকারকে আমি ট্যাক্স আমি দেব। সেটা এখন পরে দুনিয়াব্যাপী এই বার্তাটা ছড়িয়েছে
এবং এখন মানুষের দিক থেকে কথাটা খুবই পরিষ্কার, যে সরকার ন্যূনতম সেবাগুলো দিতে পারছে না, প্রতিদিন সামাজিক নৈরাজ্যের বিস্তার ঘটছে, প্রতিদিন নানা ধরনের অনাচারের জায়গাটা পড়ছে, এবং যে সরকারের কোনো জবাবদিহিতা নাই। এই সরকার কোনো জবাবদিহিতা আছে? এই সরকার, আমি জানি না যে লন্ডন বৈঠকে বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসনের সঙ্গে আলোচনাতে তারা কি অগ্রিম পরবর্তী যে অনুমান করা যায় বিএনপির নেতৃত্বে যদি সরকার গঠন হয়, সেই সরকারের কাছে তাদের অগ্রিম কোনো কিছু অফার করার ছিল কিনা, এবং তাদের যেটা হয়তো এখনই হতো বা সবটা হতো বা জানার সুযোগ নাই মিডিয়ার, এবং তারা এই সরকারের সমস্ত কিছুকে পরবর্তী পার্লামেন্টে জনগণকে, জনপ্রতিনিধিদেরকে রাটিফাই করতে হবে, এন্ডোর্স করতে হবে, তাদের একটা সম্মানজনক নিরাপদ এক্সিটও তাদেরকে নিশ্চিত করতে হবে। তাহলে এই সরকারের অ্যাজ এখন কোনো জবাবদিহিতার জায়গাটা নাই। ভবিষ্যতে যখন তত্ত্বাবধায়ক সরকার যখন পার্লামেন্টে আসবে, আমাদের দল থেকে আমরা পরিষ্কার করে মনে করি, যখন আমরা নতুন করে এই সংবিধানের তত্ত্বাবধায়ক বিধান যুক্ত করব, তত্ত্বাবধায়ক সরকারকে পরবর্তী ইলেক্টেড গভর্নমেন্টের কাছে, পার্লামেন্টের কাছে অতি অবশ্যই তাদের টেনিওরের 90 দিন হোক 120 দিন হোক, এই শাসনের জন্য তাদেরকে জবাবদিহিতার বিধান যুক্ত করতে হবে। এবারকার সরকার লন্ডনে যে 5,500-6,000 মাইল পাড়ি দিয়ে তারা অগ্রিম এক ধরনের ইমিউনিটিও তারা চাইলেন কিনা সেটা আমি ভালো জানি না। আমাদের বন্ধু সালাউদ্দিন সাহেব নিশ্চয় হয়তো এই ব্যাপারে তিনি হয়তো ভালো বলবেন, বা তারা কি উনি কি বক্তব্য তারা সেখানে দিয়েছেন। আর গুরুত্বপূর্ণ আমি যে কথাটা বলতে চাই, বাজেট আলোচনা আপনারা সবাই সাক্ষ্য দেবেন, এই ব্যাপারে আপনারা একমত হবেন সবাই। 30শে জুন পর্যন্ত বাজেট নিয়ে তো হইচই আলাপ আলোচনা, 30শে জুনের পরে আলাপ আলোচনা, এটার আর কোনো আলোচনা নাই। পৃথিবীর অনেক দেশে বাজেটের মধ্যমেয়াদী পর্যালোচনা হয়, 3 মাস 6 মাস পর পর বাজেটকে পর্যালোচনা হয়। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।